দানাদার খাদ্যটাতে 2 বেলা, সকালে আরেকবার এই সময় বিকেল। নতুনদের উদ্দেশ্যে ডেরি দিয়ে শুরু করা উচিত, কারণ বর্তমানে ফ্যাটেনিং এ খাদ্যের দাম অনেক সময় ফ্যাটেনিং এ যদি ঠিকভাবে রেজাল্ট না আসে, যেটা খাবে সেটাই লস। নতুন উদ্যোক্তা হিসেবে ওরা ধরা খাবে। আমি কিন্তু ফ্যাটেনিং টা ধরা খাইছি ভাই। ফ্যাটেনিং পরে ডেরিতে দেয় কিছুটা উন্নতি হয়েছে, ডেরিতে আসা উচিত। ডেরি থেকে পরে 2-1টা করে ফ্যাটেনিং দিয়ে শুরু করবে। সবচেয়ে ভালো একটা দিক জাত উন্নয়ন। হ্যাঁ, যদি এই গাভীটা যদি 18 কেজি দুধ হয়, আর যে বাচ্চাটা হয় ওটা আপনারা কত লিটার তৈরি করেন? বাচ্চাটা কোন জাত উন্নয়ন করে? হয়তো বা 22 লিটারে আসবে। মায়ের চাইতে বাচ্চাটা ভালো হয়? মায়ের চাইতে বাচ্চাটা ভালো হবে। আর অনেকে 100% বীজ দেয় গাভীকে, আপনারা কত পার্সেন্ট বীজ দেন? 100% দেওয়া উচিত না। বাংলাদেশে আমাদের যে আবহাওয়া, এই পরিস্থিতিতে আমাদের 100% দিলে ওই বাছুরটা টিকবে না। সচরাচর 75 থেকে 87 বাচ্চা দিলে, বীজ দিলে ওই বাচ্চাটার টেকসই থাকে। আবহাওয়ার সাথে ম্যাচিং হয়। আবহাওয়ার সাথে ম্যাচিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। এটা আপনার কি ডেইরি ফার্ম না? জি, ডেইরি ক্যাটেল দুইটাই আছে। কতদিন হচ্ছে খামারে বল ভাইয়া? এটা প্রায় 20 বছর। 20 বছর? প্রায় শুরু থেকে আপনাদের এটা ডেইরি না? শুরু থেকে ডেইরি দিয়ে শুরু করা হয়েছে, মাঝখানে আবার ফ্যাটেনিং ছিল, ফ্যাটেনিং থেকে আবার ডেইরিতে আসা হয়েছে। আপনার কোনটা ভালো মনে হয়, ডেইরি না ফ্যাটেনিং? বর্তমানে দুটাই ভালো, করতে পারলে ভালো। করতে পারলেই ভালো। নতুনদের উদ্দেশ্যে কোনটা ভালো? নতুনদের উদ্দেশ্যে ডেইরি দিয়ে শুরু করা উচিত, কারণ বর্তমানে ফ্যাটেনিং এ খাদ্যের দাম অনেক সময় ফ্যাটেনিং এ যদি ঠিকভাবে রেজাল্ট না আসে, যেটা খাবে সেটাই লস। নতুন উদ্যোক্তা হিসেবে ওরা ধরা খাবে। আমি কিন্তু ফ্যাটেনিং টা ধরা খাইছি ভাই। ফ্যাটেনিং পরে ডেরিতে দেয় কিছুটা উন্নতি হয়েছে, ডেরিতে আসা উচিত। ডেরি থেকে পরে 2-1টা করে ফ্যাটেনিং দিয়ে শুরু করবে, এটাই। আপনাদের গরুর সংখ্যা বর্তমান কতটি? এখানে 70টার মতো আছে। 70টা? জি। ম্যানেজমেন্ট কি রকম করতেছেন? কতগুলো লোক আছে আপনাদের এখানে? 3 জন কাজের মানুষ আছে, ওরাই দেখাশোনা করে, সঙ্গে আমি থাকি। আচ্ছা, খাবারটা কিভাবে দিচ্ছেন সকাল থেকে একদম রাত পর্যন্ত? ম্যানেজমেন্ট একটু যদি বলতেন সবার উদ্দেশ্যে। দানাদার খাদ্যটাতে 2 বেলা, সকালে আরেকবার এই সময় বিকেলে। তারপরে 11টার দিক এই ঘাস খড়, আবার 8টার দিকে আবার ঘাস খড়, এইভাবেই চলে। দানাদার দিচ্ছেন কতটুকু? এখন বডি ওয়েট অনুযায়ী তো খাওয়ানো সম্ভব না। এখন যে গরুটা যতটুকু খায় আর কি, যতটুকু খাইলে আর কি ও থাকে, এই ততটুকুই। মনে করেন একটা 18 কেজি দুধ দেয়, সেই গাভীকে কয় কেজি দানাদার দেন আপনারা? আর সারাদিনে মনে করেন যে দানাদার খাবে, আমরা তো রেডি ফিড তৈরি করি, আমাদের তো রেডি ফিড, আমরা বাইরের খাবার খাওয়াই না। তো সেক্ষেত্রে সকালে 5 কেজি, বিকেলে 5 কেজি। 10 কেজি? আপনাদের নির্দিষ্ট যে খাবারটা সেটাই? জি, আমাদের ওইটাই খাবার আমরা খাওয়াই। বাইরে কিছু দিচ্ছেন না? না, বাইরে থেকে তেমন সাপ্লিমেন্ট দেওয়া হয় না। ক্যালসিয়াম ভিটামিন কি আপনারা খাওয়ান? হ্যাঁ, মাসে 10 দিন খাওয়াই। ক্যালসিয়াম দিচ্ছেন? আপনাদের কিছু গাভী দেখে দর্শকদের উদ্দেশ্যে, এবং গাভী সম্পর্কে কিছু বৈশিষ্ট্য বলে দেন, চলেন। ঠিক আছে, আসেন ভাই। এগুলো কি সব রানিং দুধ? হ্যাঁ, এগুলা রানিং। বয়স হয়ে গেছে, এগুলা 6-7 মাস হয়ে গেছে, কোনগুলা প্রেগনেন্ট অবস্থায় আছে, এই কতগুলা আবার নতুন, যেমন এটা 3 মাস হচ্ছে, ওগুলা প্রেগনেন্ট অবস্থায় আছে। দুধ দিচ্ছে আর প্রেগনেন্ট? হ্যাঁ, দুধ একটু কমে গেছে ওই জন্য? হ্যাঁ, দুধ কমে গেছে। আপনাদের এদিকে দুধের কেজি কত? খুচরা তো আমাদের এদিকে 60 টাকা লিটার বিক্রি হয়। সচরাচর ওই দুধের পাইকাররা নিয়ে যায় 50 টাকা, 48 টাকা। সেই হিসাবে এত কম রেটে দুধ বিক্রি করে গরুর খাবারের টাকা উঠে যাচ্ছে না? গরুর খাবারের টাকা মানে খরচ হিসেবে দুধের দামটা অনেক কম আমাদের এখানে। সেই হিসাবে আপনাদের কি খরচ উঠতেছে, লাভ হচ্ছে এত অল্প দামে? কিছু কিছু জায়গায় তো দুধের টাকা দিয়ে ফার্মে খরচ হয় না। তাহলে কিভাবে হয়? পুরো ফার্ম চালাতে গেলে হয়তো বাইরে থেকে সাপ্লিমেন্ট দিতে হয়। তাহলে আপনাদের লাভ হচ্ছে কিভাবে? লাভ হচ্ছে যে বছর শেষে আপনি যে বাছুর গুলা পাবেন, তারপরে আরিয়াগুলা বিক্রি করবেন, এটাই বড় লাভ। হ্যাঁ, বড় বড় প্রত্যেকটা খামারের উদ্দেশ্য বছর শেষে বাছুরটা। জি। তারা দুধের উপর কোনো সময় খামার নির্ভরশীল হয় না। দুধে যেটুকু খরচ চালানো যায় মাসিক,
শুধু সেটুকুই খরচটা তারা দুধ থেকে নিচ্ছে। জি, যে গরুর কোয়ালিটি তো মাশাআল্লাহ খুব ভালো। আছে ইনশাল্লাহ। তো কিছু ভালো গাভীর কিছু বৈশিষ্ট্য কি বলতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে? যেমন ধরেন ভালো এই গাভীটা যদি বলি। এটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত। হ্যাঁ হ্যাঁ, হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সামনের পা একটু উঁচু থাকবে, হ্যাঁ কোমরের এই সাইডটা সামনের দিকে একটু ডাউন থাকবে। হ্যাঁ, ঠিক আছে, মাছটা একটু চওড়া থাকবে। দাবানো থাকবে না, হ্যাঁ, কোনো ছেলে দাবানো থাকে। না, একদম সমান থাকবে একদম। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ভালো একটা বৈশিষ্ট্য হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত। গলা কম্বল থাকে না, হ্যাঁ, নিচে লাভি থাকে না। আর একটা বিশেষ বৈশিষ্ট্য মাথায় খোপা থাকে, যেগুলো ভালো হ্যাঁ, ভালো খোপা থাকে। হ্যাঁ, যে কানগুলো সুন্দর গোলাকার থাকে, হ্যাঁ, যেগুলো কোনো সেগুলো মনে হয় কান একটু লম্বা থাকে, যে লম্বা থাকে। হ্যাঁ, এই জায়গায় একটু লম্বা হয়, এই যে কানের এই হ্যাঁ, জায়গায়। হ্যাঁ। আপনাদের যে বকনা গুলো আছে এগুলো কি খামাতে বিক্রি করেন? না, বকনা খামার থেকে বিক্রি করি না। যে গরুগুলা মানে একটু খারাপ মনে হয়, ওগুলো আউট করে পার্সেন্ট দেন। কম, সেগুলো বিক্রি হয় আর কি। সচরাচর বকনা বিক্রি করি না আমরা। আপনারা বকনা গুলো নিজস্ব গাভী তৈরি করেন, জি, নিজস্ব। বাইরে থেকেও গাভী কেনেন না আপনারা? আমরা যখন ওই শুরু করছি তখনই কিনছি, এখন পর্যন্ত আর বকনা তেমন কেনা হয় না। এখন আপনারা নিজেরাই উৎপাদন নিজেরাই করতেছেন। উৎপাদন করি। সবচাইতে ভালো একটা দিক জাত উন্নয়ন। হ্যাঁ, জাত যেটা- উন্নত। যদি এই গাভীটা যদি 18 কেজি দুধ হয়, আর যে বাচ্চাটা হয় ওটা আপনারা কত লিটার তৈরি করেন বাচ্চাটা, কোন জাত উন্নয়ন করে? হয়তো বা 22 লিটারে আসবে। মায়ের চাইতে বাচ্চাটা ভালো হয়। হ্যাঁ, মায়ের চাইতে বাচ্চাটা ভালো হবে। আর অনেকে 100% বীজ দেয় গাভীকে, আপনারা কত পার্সেন্ট বীজ দেন? 100% দেওয়া উচিত না। বাংলাদেশে আমাদের যে আবহাওয়া, এই পরিস্থিতিতে আমাদের 100% দিলে ওই বাছুরটা টিকবে না। সচরাচর 75 থেকে 87 এটার ভিতরেই সীমাবদ্ধ। বাচ্চা দিলে, বীজ দিলে ওই বাচ্চাটার টেকসই থাকে, আবহাওয়ার সাথে ম্যাচিং হয়। আবহাওয়ার সাথে ম্যাচিং হয়। আর আমাদের যে আবহাওয়া, গরম আবহাওয়া, এটা অত হাই পাওয়ারি বাচ্চা টিকে না। টিকে, কিন্তু খুবই কম সংখ্যাটা। আচ্ছা, অনেকে ভাবে যে 100% বীজ দিলে দুধ বেশি হয় এবং 87, 75 এই সকল বীজ দিলে দুধ কম হয়, এটা কতটুকু সঠিক? 100% বীজ দিলে দুধ ভালো হবে, বেশি হবে, এটা ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে একটা বীজের 50% এবং মায়ের 50% নিয়ে ওই বাছুরটা জন্ম হয়। বাছুরটা হয়। ঠিক আছে, তো 100% দিলে বীজের 50 পাইলো, মায়ের 50 পাইলো, তো সেক্ষেত্রে ও একটু জাত একটু উন্নত হবেই। আর যদি মনে করেন বীজ দিলাম আমি 75-75 এর মধ্যে মনে করেন যে 35-37 পাইলো, আর মায়ের অর্ধেক পাইলো, সেক্ষেত্রে 75 হচ্ছে 100 এর দুধ একটু বেশি হয়। সামান্য একটু বেশি হতে পারে। জি, তবে এমনও রেকর্ড আছে, যদি অরিজিনাল 50% একটা গাভী হয় সেটারও কিন্তু 25 লিটার দুধ হয়। হ্যাঁ, আবার 75% দুধ হয় 16 কেজি 15 কেজি, হ্যাঁ, এরকমও হয়। জি, জি। তবে আমাদের উচিত 75 থেকে 87 ভিতরে 87, জি। সীমাবদ্ধ থাকা উচিত। আমাদের আবহাওয়ায় এটাই আর কি ম্যাচিং হয় আর কি। ম্যাচিং হয় খুব সহজে। হ্যাঁ, খুব সহজ। আর খাবার ম্যানেজমেন্টটা আপনারা কি সব সময় খাবার দেন নাকি নির্দিষ্ট সময় দেন? না, শুধু সকালবেলা 2 বেলা দেই দানাদার খাদ্যটা। সকালবেলা দেই, আর দুপুর 11টার সময় দেই ঘাস। মাঝখানে গ্যাপ দিয়ে আবার এখন দেবো খাবার। মাঝখানে কতক্ষণ গ্যাপ দেন, কয় ঘন্টা? এই মনে করেন 5 ঘন্টা 6 ঘন্টা। এতক্ষণ গরু কিছু খাবে না? না, এতক্ষণ রেস্টেই করবে সারা। গরু রেস্টে থাকবে, ঘুমাবে, শুয়ে থাকবে। হ্যাঁ, হ্যাঁ। অনেকে গরুর সামনে সব সময় খাবার দেয়, সারাদিন গরু খায়। দেখেন আপনাদেরকে দেখায়, প্রত্যেকটা গরু দাঁড়ায় আছে, এখন খাওয়ার সময় এদেরকে খাবার দেয়নি, সামনে কোনো খাবার নেই, পুরোটা ফাঁকা। গরু কিন্তু ফাঁকা, রেস্টে ছিল। এখন বাজে বিকাল 5:30, এখন খাবার দেবে বিকেলেরটা, নাকি ভাইয়া? জি, এখন সারাদিন খাবার দিলে গরুটা রেস্ট করবে কখন, শুয়ে থাকবে কখন, জাবর কাটবে কখন? যদি রেস্টে না যায় হ্যাঁ, সেক্ষেত্রে সময় দিতে হবে দুধ তো। কমে যায়, হ্যাঁ, হ্যাঁ। গরুর বডি হয় না, দুধ হয় না, জি, অনেক সমস্যা হয়। হুম। যেরকম মানুষ সবসময় কিন্তু খায় না, হ্যাঁ, না, হ্যাঁ। মানুষ 3 বেলা খায়, গরু এরকম 3 বেলা খায়। 3 বেলা। তো যারা ইউটিউব দেখে ভাইয়া খামার করে, শুরুতে ইউটিউব দেখে মনে করে আমি অভিজ্ঞতা নিয়ে নিচ্ছি, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। এরাই সবচেয়ে বড় ধরা খায়। থিওরিক্যালি জ্ঞান নেওয়ার, প্র্যাকটিক্যালি জ্ঞান নেওয়ার একটা ব্যাপার আছে। আপনি হাতে কলমে শিখবেন, দেখবেন, হ্যাঁ অনেক কিছু জানা যায় ইউটিউব দেখলে, কিন্তু তারপরও আপনি শুরু করার আগে কোনো ফার্মের কাছে যাবেন, ফার্মের উদ্যোক্তাদের কাছে যাবেন, গিয়ে শিখবেন, কথা বলবেন,
দেখবেন, তাহলে একটা অভিজ্ঞতা সঞ্চার হবে আর কি আপনার। অনেকে ইউটিউব দেখে মনে করেন আমি ডাক্তার হয়ে গেছি, ইউটিউব ডাক্তার। শুরুতেই বড় বড় গাভিতে শুরু করে কিংবা ফ্যাটেনিং দিয়ে শুরু করে। যেমন আমি প্রথমে যখন শুরু করছিলাম ভাই ইউটিউব দিয়ে ফ্যাটেনিং, বাস্তবে আমি ফ্যাটিং এ গেছিলাম ইউটিউব দেখেই শুরু করছিলাম। ভাবছিলাম যে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, যেটুকু শিখছি ওইটুকুতে যথেষ্ট। কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, সম্ভব হলো না। পরে বড় আকারে লস করছি আমি। তো পরবর্তীতে আস্তে বললাম আস্তে ফ্যাটেনিং ছেড়ে ডেরিতে আসছি, তো আস্তে আস্তে বললাম শিখতেছি। আপনাকে আগে হাতে কলমে শিখতে হবে, দেখতে হবে, সরেজমিনে গিয়ে দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, জানতে হবে, তারপরে আপনি শুরু করবেন। অভিজ্ঞতা ছাড়া যাওয়া উচিত হ্যাঁ, না। অভিজ্ঞতা ছাড়া যাওয়া উচিত না। আপনারা কি ট্রেনিং নিচ্ছিলেন যুব উন্নয়ন থেকে? আমরা যুব উন্নয়ন থেকে ট্রেনিং নেই নি, এটা পারিবারিক থেকে শুরু শিক্ষা থেকে আর কি। মানে অভিজ্ঞতা হয়ে গেছে আগে হ্যাঁ, থেকে? পারিবারিক থেকে শিক্ষা, আমরা কোথাও থেকে ট্রেনিং নেওয়া হয় নেই নিয়ে। ট্রেনিং নিয়ে শুরু করাই উচিত, না কি তবে বলেন ট্রেনিং আপনি? নিয়ে যারা যারা নতুন ভাবে শুরু করবেন তাদের যুব উন্নয়ন থেকে ট্রেনিং নেবেন, বিভিন্ন উদ্যোক্তার ফার্মে যাবেন, গিয়ে সমস্যা সুবিধা অসুবিধা এগুলো জানবেন, তারপরে শুরু করবেন, তার আগে না। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে। ধন্যবাদ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।